আওয়ামী লীগ অফিসিয়াল বিবৃতিতে এটি একটা গভীর উদ্বেগ প্রকাশ করলো এবং বলল এটি এআই জেনারেটেড। অন্যদিকে শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয় তিনি একটি পোস্ট দিয়েছিলেন। তিনি বললেন এটি 2016 পহেলা জুলাই হলি আর্টিজানে জঙ্গি দমনের নির্দেশনা। তারপরে আবার তিনি পোস্টটি সরিয়েও ফেলেছেন। আসলে কোথাও কি সত্য লুকানোর চেষ্টা হচ্ছে? 2:45 আগেই সারা ঢাকা শহরে খবর হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে। নির্দেশনাটি 18 জুলাই। চিফ প্রসিকিউটর বলতেছেন এটা আমি দিছি, সে তদন্তকারী কর্মকর্তারা সে দিছে। তদন্তকারী কর্মকর্তারা কি এটা উদ্ঘাটন করবেন না? মানে বিভিন্ন ফোনালাপ তো উদ্ঘাটন করতে চেষ্টাই করবেন। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মারা গিয়েছিলেন 329 জন, আর 5 আগস্ট থেকে 8 আগস্ট মারা গেছিল 328 জন। এই 328 জনের বিচার হবে না। আপনি বলতে পারেন যে এটা পক্ষপাত দুষ্ট, এক বা এক পাশে এক পেশে, কিন্তু মিথ্যা কি করে বলতে পারেন? যে পক্ষপাত দুষ্ট এটা এক পক্ষ এবং এইটা মিথ্যা এবং ভিত্তিহীন। আপনি যখন বলছেন মিথ্যা, তখন ওই বিষয়গুলোকে আপনি কিভাবে বলবেন যে যেগুলো আমরা চোখের সামনে দেখলাম, কিভাবে ইয়ামিনকে মারা হলো, কিভাবে তাইমকে মারা হচ্ছে? আমি মারছে, হ্যাঁ, পুলিশের গুলিতে যে 2-1 জন মারা যায়নি এমনি অস্বীকার করি। 2-1 জন মারা গেছে পুলিশের গুলিতে। 7.6 রাইফেল কে এনেছেন, তদন্ত করেন, এবং এই অস্ত্র পাওয়া গেছে সমন্বয়কারীর বাসায়। পুলিশ বলেছে পুলিশের কাছে এই ধরনের অস্ত্র না না না, সাকাওয়াত সাহেব বলেছেন পুলিশের কাছে আছে, মানলাম, কিন্তু এটি সাধারণ মানুষের কাছে, সিভিলিয়ানদের কাছে কিভাবে? পুলিশের কাছে না, পুলিশের কাছে এই অস্ত্র নাই। ইনভিটেশন ফর ইন্টারন্যাশনাল টেন্ডার, এটা 7.62 পারচেজ করার জন্য পুলিশ কিনছে। টেন্ডারে অংশগ্রহণ করছে কিন্তু পারচেজ তো করে নাই। পুলিশের কাছে কি অস্ত্র ছিল? ডক্টর ইউনূসদের মূল লক্ষ্য ছিল, জামাতদের জঙ্গিদের মূল লক্ষ্য ছিল যে আপনার শেখ হাসিনাকে হত্যা করা। শেখ হাসিনাকে হত্যা করতে না পারলে তারা এই দেশটাকে, দেশ থেকে 71-এর চেতনাকে একটি পোস্ট দিয়েছিলেন। তিনি বললেন এটি 2016 পহেলা জুলাই হলি আর্টিজানে জঙ্গি দমনের নির্দেশনা। তারপরে আবার তিনি পোস্টটি সরিয়েও ফেলেছেন। আসলে কোথাও কি সত্য লুকানোর চেষ্টা হচ্ছে, লেজে গোবরে করছে আওয়ামী লীগ? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা বলছি, আওয়ামী লীগ কোনো লেজে গোবরে করছেন না, বরং আপনার ডেভিল ইউনূস, তার সরকার, তার তথাকথিত আইসিটি আদালতের চিফ প্রসিকিউটর, এরা সত্যকে, মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করছে। আমি আপনার কাছে বিনয়ের সহিত বলবো যে আমাকে একটু সময় দেবেন, যেহেতু এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, ডক্টর ইউনূস সকল নিয়ম নীতি ভঙ্গ করে, সরকারি নিয়ম নীতি ভঙ্গ করে, ব্যাংকিং নিয়ম নীতি ভঙ্গ করে গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে চেয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারের অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং নিয়ম অনুযায়ী, সে তার বয়স অনুযায়ী সে গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারে না। এই তার ক্ষোভ, পাশাপাশি গ্রামীণ ব্যাংকের প্রতিটি ব্যাংক কিন্তু ট্যাক্স পে করে, গ্রামীণ ব্যাংক কোনোদিন ট্যাক্স দেয়নি। 666 কোটি টাকা কর ফাঁকির দাবি তার নামে মামলা হয়েছে। এই ক্ষোভের জায়গায় দাঁড়িয়ে, প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে, এবং বাইডেন প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নের জন্য, আপনি জানেন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি প্রত্যাশা বাংলাদেশে অভ্যন্তরে সামরিক ঘাঁটি করা, সেন্ট মার্টিন তাদের নিয়ন্ত্রণে নেয়া, যেটা বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনাকে রাজি করাতে পারেনি। তিনি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যানে ঘৃণাবারে প্রত্যাখ্যান করেছে। তাদের সেই প্রতিহিংসা, পাশাপাশি 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, জামাতের এবং পাকিস্তানের 71-এর পরাজয়ের প্রতিশোধ নেয়ার তাদের সেই সংকল্প, এবং তাদের সহযোগী বিএনপির দীর্ঘদিন যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল, তাদের তথাকথিত গণতন্ত্র আন্দোলনের জন্য জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে তারা জনগণ সেইভাবে আন্দোলন গড়ে তুলতে পারেন। এই সকল শক্তি একটি সাধারণ জনপ্রিয়
দাবি সাধারণ ছাত্রদের সামনে রেখে, সাধারণ ছাত্র সাধারণ মানুষকে সামনে রেখে গণতন্ত্র এবং বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ার কথা বলে এই সাধারণ ছাত্রদের ব্ল্যাকমেল করে, এই শক্তির মূল লক্ষ্য ছিল আমেরিকা, ইউনূস, ৭১-এর পরাজিত পাকিস্তান, জামাত এবং তাদের সব দোষ, তাদের জি জনাব লড়াইয়ের হোসেন কামাল, সাথে। আপনাকে সময় দিব, কিন্তু আপনি বলছিলেন যে আমি যেই প্রশ্নটি করছি সে তার বাইরে আপনি বলছেন, আর সেটিও আপনি বলুন, কিন্তু আমি সাধারণ ওই যে না, ছাত্রদের ওই জি জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলতেছি। প্রেক্ষাপট বলছেন, হয়তো আপনি বলছেন প্রেক্ষাপট বলি। সাধারণ ছাত্রদের ব্ল্যাকমেইল কিভাবে করা করা হলো? সাধারণ ছাত্রের ব্ল্যাকমেলকে, সাধারণ ছাত্র আন্দোলন করছে হচ্ছে আপনার কোঠা সংস্কারের জন্য। সাধারণ ছাত্রের ভিতরে আন্দোলন, তারা বলার চেষ্টা করছেন যে গণতন্ত্র এই সরকার দিচ্ছে না, দীর্ঘদিন আমরা গণতন্ত্রহীন অবস্থায় আছে, গণতন্ত্রের আমরা জন্য লড়াই করছি, বৈষম্য মুক্ত আমরা আমরা জন্য লড়াই, মুক্তের জন্য আমরা লড়াই করছি। কিন্তু এখন সেই সাধারণ ছাত্ররা কি বলছে, আমি একটা উদাহরণ দেই। প্রফেসর আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক, উনি কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। উনি আজকে কি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান, ওইটা কোনো গণ অভ্যুত্থান না, ওইটা জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। এটা কিন্তু আমার কথা না, উনি কিন্তু বলেছেন, প্রফেসর আকাশ। তাহলে সেই সাধারণ জনগণের সাথে প্রতারণা করে ডক্টর ইউনূসদের মূল লক্ষ্য ছিল, জামাতদের জঙ্গিদের মূল লক্ষ্য ছিল যে আপনার শেখ হাসিনাকে হত্যা করা, ক্ষমতাচ্যুত করা শেখ হাসিনা। কারণ শেখ হাসিনাকে হত্যা করতে না পারলে তারা এই দেশ থেকে ৭১-এর চেতনাকে, ৭১-কে মুছে ফেলতে পারবে না। এই কারণে ডক্টর ইউনূস এই তথাকথিত মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের মধ্যে দিয়ে জঙ্গি, পাকিস্তানি সাম্প্রদায়িক শক্তি এবং আন্তর্জাতিক অপশক্তিকে নিয়ে শেখ হাসিনাকে আপনি হত্যা বলছেন করতে সাধারণ চেয়েছে। ছাত্রদেরকে প্রতারণা করেছে, মানে ব্ল্যাকমেইল শব্দটার অর্থটা একটু বুঝতে চাচ্ছিলাম। আপনি বলছেন প্রতারণা করেছেন। প্রতারণা আচ্ছা প্রতারণা করেছেন, ব্ল্যাকমেল মানে প্রতারণা করেছেন। আচ্ছা আমি যেটা বলি, আজকে যেহেতু শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে গেছেন, এই 11 মাসে আজকে কিন্তু বাংলাদেশের জনগণ উপলব্ধি করছেন যে বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। কারণ এই 10 মাসে ডক্টর ইউনূস, আপনি দেখেছেন তার দুর্বল পররাষ্ট্র নীতির কারণে আজকে যুক্তরাষ্ট্র কাছে এত তদবির করে শুল্ক কমাতে পারেনি, মাত্র 2%, 35% শুল্ক কমানোর মধ্যে দিয়ে ইউনূসের কূটনৈতিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের আমি আপনার বলছি যে কি কারণে আজকে এইটা করা হচ্ছে। বাজারে লাগামহীন মূল্য বৃদ্ধি, ভয়াবহ ডলার সংকট, আমদানি ব্যয় লাগাম ছাড়া বৃদ্ধি, সর্বোপরি বিনিয়োগকারীর মধ্যে চরম অনাস্থা, পাশাপাশি অর্থনীতি যেমন ধ্বংস করছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে কি ছড়িয়ে পড়ছে ধর্ষণ। আজ বাংলাদেশের পত্রিকার প্রতিদিন ধর্ষণের বাংলাদেশ। জনাব এস এম কামাল, এটা আপনাদের সময় পত্রিকাগুলো খুললেও এরকম বাজারে লাগামহীন দাম, আপনাদের অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। আপনি কি একটু এই প্রসঙ্গে একটু বলবেন যে দুই রকম বক্তব্য কেন আসলো আওয়ামী লীগের পক্ষ থেকে? আমি আপনাকে এই প্রশ্নেই আমি বলবো, আপনি আজকে বলি, আপনি আমাদের সময়ের সাথে যদি এই সময়ের তুলনা করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমাদের সময় এই সময়ের সাথে শতগুণ ভালো ছিল। একটি মেয়েকে উলঙ্গ করে রেপ করবে, এটা আমাদের সময় হয়নি। আপনি যখন আমাদের সময় তুলনা করলেন, আমি ওই পথে যাব। একটু বলি, আমাদের সময় ডক্টর ইউনূস কোর্টে গেছে, তার সাঙ্গপাঙ্গরা কোর্টে যে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ পাইছে। কিন্তু আমাদের সময় আজকে সাজা হয়নি, কিন্তু আমাদের মন্ত্রী এমপিদের তাদেরকে হেলমেট পরিয়ে পায়ে হাতে বেড়ি লাগিয়ে কোর্টে নিচ্ছে, তাদেরকে আপনার ডিম মারা হচ্ছে, জুতো মারা হচ্ছে, উকিলরা, তাদের পক্ষের আইনজীবীরা কথা বলতে পারছে না, কোর্টে দাঁড়াতে পারছে না। পার্থক্য এখানেই। যদিও এটা খুব ব্যাপকভাবে হচ্ছে, আমরা দেখছি জনাব এস এম কামাল, এই চিত্রটা আমরা কিন্তু আপনাদের সময় মাহমুদুর রহমানের উপরে কিন্তু সেই হামলা হয়েছিল এরকম। আমি মাহমুদের একজন ব্যক্তি, মাহমুদুর রহমান উপর
ব্যক্তি মাহমুদুর রহমানের উপর, কিন্তু আজকে কিন্তু গোটা বাংলাদেশের উপর হামলা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। একটা মেয়ে, আপনি বললেন আমাদের সময় কোনো নারীর উপর, স্কুলে একটা ছাত্রী পরীক্ষা দিতে গেছে তার উপর হামলা হয়েছে, এই আমলে কিন্তু আজকে একটা মেয়ের উপর হামলা হয়েছে, তাকে পুলিশকে ধরে, তার নামে কোনো মামলা নাই, অপরাধ সে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের সমর্থক ছিল। এই রাজশাহীতে আপনি দেখেছেন, ইউটিউবে বেরিয়েছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে কলেজে, তাকে কিভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের আমলে আমরা বলি নাই যে আমাদের আমলে একেবারে দুধের নহর বয়ে দিছি, আমরা বলি না। আর যেটা আজকে করছে আপনি দেখেন, বিবিসি যে রেকর্ড অডিওটা প্রকাশ করেছেন, 18 সেকেন্ডের অডিও, এটি বিবিসি, কিন্তু চিফ প্রসিকিউটর কি বলছে? সে কি বলছে? সে বলছে তদন্তকারী কর্মকর্তাদের দিয়ে আমি এটা তৈরি করেছি। এই চিফ প্রসিকিউটর, এই আইনজীবী আপনার, তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মিথ্যা, অপপ্রচারকারী, তথ্য বিভ্রান্তকারী এবং একটা মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত হয়ে গেছে ইতিমধ্যে। আর আপনাদের আসলে আপনারা কি হিসাবে আখ্যায়িত হলেন সেটা আপনাদের জায়গাটা যদি একটু বলতেন। তিনি আসলে এটা তারা বের করেছেন সেটি তিনি বলছেন, কিন্তু আপনারা দুই রকম কথা বলছেন কেন? আপনারা কেন একবার বলছেন যে এটা আর্টিফিশিয়াল এআই দ্বারা তৈরি, আর একবার বলছেন যে 2016 পহেলা জুলাই হোলি আমরা কোনো দুই রকম কোনো কথা বলি না। বলেছেন তো, এই দুটো কথা তো আপনাদেরই, একজন সজীব অজয় জয় বলছেন আর একটা আমেরিকার অফিশিয়াল স্টেটমেন্ট। আমরা কোনো দুই রকম কথা বলি না। হ্যাঁ, হোলি আটমের সময় হামলা হয়েছিল, সেদিন কি হয়েছিল আপনি জানেন? সেদিন নেত্রীর সাথে আইন শৃঙ্খলা সংস্থার সবাই কথা বলেছে, কি নির্দেশনা দিচ্ছে উনি জানেন। কিন্তু এই যে অডিওটা করা হয়েছে, এই অডিওটা তারা যেটা বলছে 2টা 45 মিনিটে করা হয়েছে, 2টা 45 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিছে। 2টা 45 মিনিটে তো মাননীয় প্রধানমন্ত্রীর তখন 2টা 45 মিনিটের আগেই সারা ঢাকা শহরে খবর হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন। 2টা 45 মিনিটে এই নির্দেশনাটা দেন নাই, নির্দেশনাটা তো আগের, এটি তো আগের। আমি আপনি বলি ওইখানে আসছে 2টা 45, আপনি দেখেন মিনিটে তিনি দেশ ছেড়ে গেছেন, নির্দেশনা আগে। মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, এটির ভিতর খবর হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী 18 জুলাই নির্দেশনা, 18 জুলাই ফাঁস হয়েছে। এটা 18 জুলাই ফাঁস হয়েছে। 18 জুলাই কোথায় হত্যাকাণ্ড হয়েছে? 18 জুলাই ফাঁস হওয়া হয়েছে, বিবিসির প্রতিবেদনতে সেটা বলছে। 18 জুলাই মানে নির্দেশনাটি 18 জুলাই ফাঁস হওয়া। 18 জুলাই নির্দেশে বিবিসির এই প্রতিবেদন তো আপনি ইডা বলতেছেন এটা আমি দিছি, চিফ প্রসিকিউটর বলতেছেন এটা আমি দিছি, সে তদন্তকারী কর্মকর্তাদের সে দিছে। আমি আপনারে একটু প্রশ্ন করি, তদন্তকারী কর্মকর্তারা কি এটা উদ্ঘাটন করবেন না? মানে বিভিন্ন ফোনালাপ তো উদ্ঘাটন করতে চেষ্টাই করবেন, তদন্ত উদ্ঘাটন করবে, তাহলে বিবিসি কিভাবে করলো? বিবিসি এটা কিভাবে করলো? বিবিসির কাছে প্রতিবেদনটি গেছে, বিবিসি সত্যতা যাচাই করেছে। বিবিসির কাছে কিভাবে? আগে এইটা আদালতে যাওয়ার আগে কিভাবে বিবিসির কাছে এটা প্রকাশিত? অনলাইনে ভাইরাল, এটি বিবিসি বলার আগে না, অনলাইনে না, আপনি কিন্তু আইনের সাথে এটা কিন্তু যাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা কি যাইতে পারে? এটা কিন্তু যাইতে পারেন। হ্যাঁ, এটা আপনি আইনের ছাত্রী, এটা কিন্তু যাইতে পারে না। এটি কিভাবে গেল সেটি আপনি প্রশ্ন করতেই পারেন। এটি একটা এটি ইনফ্যাক্ট এটিই তো প্রশ্নবিদ্ধ যে কেন কোনো ফোন কল এভাবে ফাঁস হবে বা ভাইরাল হবে। আপনাদের সময় এটা খুব হতো, সেটা নিয়ে আমরা কথা বলতাম এবং আমরা আসলে বিশ্বাস করতাম ফোন আলাপ। কিন্তু আমার প্রশ্ন, শোনেন, আমি আপনাদের বলি, আমাদের সময়, আমি বলি না যে আমাদের সময় অনিয়ম হয় নাই, কিন্তু আমি আবারও বলছি, আমাদের সময় ডক্টর ইউনূস, বিএনপি জামাতের এই পৃষ্ঠপোষকতার সময় বাংলাদেশের অবস্থান শতগুণ পার্থক্য। এটি আবার ওনারাও একই ভাবে বলেন যে আকাশ তুলনাটা করলে আমরা যখন তুলনা করি তখন ওনারা বলেন আমি আপনাকে প্রশ্ন করলাম তো যে আমি বলেন যে আমাদের আমলে কোন হিন্দু মেয়েকে, ধরেন আমরা অপরাধ করছি, আমাদের বাড়িতে হামলা হচ্ছে, আমরা আওয়ামী লীগ করছি, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমাদের বাড়ি হামলা হয়েছে,
আপনি ওই হিন্দু মেয়েটা কি অপরাধ করছে? কোনো অপরাধ করে নাই জনাব এস এম কামাল। আসলে এইসব ঘটনার কোনো আপনি ব্যাখ্যাই নাই। আমার হিন্দুদের উপরে প্রায় আপনাদের সময় হামলা হতো, কোন রকম না না হিন্দুদের না উপর না যা হামলার আপনি বিচার হয় আপনি নাই। আপনি 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 যেটা বলতেছেন কিন্তু যে আমি আসলে আপনারা বলে কি হয়েছে আর এই আপনি আমলে কি ডক্টর হচ্ছে সেই আপনি আলোচনায় যেতে ডক্টর চাই না। আপনি ডক্টর ইউনূস সরকারের অপকর্মকে ঢাকার চেষ্টা করলে তো একদমই আমাদের করছি না, সাথে চেষ্টা করলে তো হবে না। একদমই করছি না। যখন আমি তাদের কোনো প্রতিনিধি পাই আমি খুব শক্ত করে জিজ্ঞাসা করি যে এই ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে। কিন্তু এই রকম দুই রকম স্টেটমেন্ট কেন আসলো জনাব এস এম কামাল, সেটা একটু আমাকে বুঝিয়ে বলবেন। কেন সজীব অজের জয় বলেন এটি 2016 পহেলা জুলাইয়ের জঙ্গি দমনের নির্দেশনা শেখ হাসিনার, এবং পরে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে বলা হচ্ছে এটি এআই দ্বারা বানানো। দুটা বিবৃতি কেন আসলো? কোনটা? এই যে বিবিসি। ধরেন 16ই জুলাই তো যে অবস্থা ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিতে পারে, হয়তো সেটা আপনি যা এই যুগে তো সবকিছুই বানানো যায়। খালেদা জিয়া 26 লক্ষ কোটি টাকা চাঁদা দেওয়া করছে, এরকম তো একটা অডিও বাইর করছেন। তো খালেদা জিয়া 26 কোটি টাকা চাঁদা চাইছে, তার অডিও বাইর করছেন। জি আজকে যেটা বলা হচ্ছে যে আমি আপনার একটু সময় দিলে যেটা বলছেন আপনি দেখেন কি বলছেন যে আমি সজীব অজের জয়ের ফেসবুক পোস্টের কথা বলছি, হ্যাঁ, যেটি পরে আমি সজীবা জর ফেসবুকে যেটা বলছে, আমি এই আজকের বিবিসির এটা বলি, বিবিসি যে তিনি বলছেন, তিনি বিবিসি কি বলছেন, যিনি আইনজ্ঞ তাকে বিশেষ একজন সৎ বিজ্ঞ হিসাবে অভিজ্ঞ, যিনি 2011 এবং 13-তে জামাতের পক্ষে কাজ করেছেন, তিনি এই কাজটা করেছেন, যেটা টবি ক্যাডম্যান, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। তাহলে এটা তাকে দিয়ে আজকে এইখানে আনা, এটি কি, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, আর যে সিটেকার যিনি আজকে তাজুল, তিনি জামাতের যুদ্ধাপরাধীদের পক্ষে উকিল ছিলেন, তাকে এইখানে আনা হয়েছে। এবং আজকে তিনি বলতেছেন যে এই অডিও আমি তদন্ত প্রতিবেদন আমি তদন্ত কর্মকর্তাকে তৈরি করেছি, সেটা বিবিসিকে দিয়েছেন। অর্থাৎ আমি কি মনে করিনি, এবং এই ট্রায়ালের আগেই বলছেন শেখ হাসিনার বিচার হবে এবং ফাঁসি হবে। অর্থাৎ রায় আপনি লিখেছেন, রায় আপনি লিখে রেখেছেন, লিখে আপনি আজকে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করতেছেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য, শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। এইটা কিন্তু আপনার 25-এর, কারণ আমি আপনার বলতেছি এটা একবার কিন্তু দুঃখিত, কি বিষয়টা খুঁজছেন আপনি? খুঁজছেন নিশ্চয়ই পত্রিকা। বিষয়টা আমি বলতেছি, এই অডিওটা কিন্তু 25-এর মার্চ মাসেও প্রকাশিত হয়েছিল আপনার জাতিসংঘের প্রতিবেদনে। জাতিসংঘের প্রতিবেদন কিন্তু এই অডিওটা প্রকাশ করেছিল এবং এটি কিন্তু বিতর্কিত ছিল, জাতিসংঘের প্রতিবেদনও বিতর্কিত ছিল। আমি আপনার উদাহরণ দিয়ে বলতে পারি, জাতিসংঘের প্রতিবেদন বিতর্কিত ছিল কি কারণে? প্রথম প্রতিবেদন যখন জাতিসংঘ প্রকাশ করে তখন নিহতর সংখ্যা বলেছিলেন 650 জন। ডক্টর ইউনূস যখন জুলাইতে ঘোষণা দিলেন যে এই আন্দোলনে, এই তথাকথিত আন্দোলনে 1500 জন মারা গেছে, তড়ি করে জাতিসংঘের প্রতিবেদন দ্বিতীয় সংকলন হলেন এবং বলা হলো 1500 জনই মারা গিয়েছেন। না, জাতিসংঘের প্রতিবেদন বলছে 1400 জনের মতো। না, জাতিসংঘের 1400, তাহলে প্রথম বলেছেন 650 জন। আপনি দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারের অনুযায়ী 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন যে মৃত্যুর পরিসংখ্যান করেছে, তাতে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মারা গিয়েছিলেন 329 জন, আর 5 আগস্ট থেকে 8 আগস্ট মারা গেছিল 328 জন। এই 328 জনের বিচার হবে না। জাতিসংঘ কিন্তু এটা বলতেছেন এদের বিচার হবে না। আপনি যে ছেলেটা স্বীকার করেছেন যে সে মেট্রো রেলে তারা হামলা করছে এবং পুলিশকে, হাসিবুল, পুলিশ যদি তারা হত্যা না করতো তাহলে এই আন্দোলনে সফলতা আসতো না। আপনি এখন যে যুবকরা উপদেষ্টা, সে কি বলছেন? আন্দোলন দীর্ঘ হলে আমরা অস্ত্র ব্যবহার করতাম। এইগুলো জাতিসংঘের প্রতিবেদনে, বিবিসির প্রতিবেদনে কিন্তু এইগুলো আসে নাই।
আপনি 13 জন পুলিশ, অন্তঃসত্ত্বা পুলিশ সহ 13 জন পুলিশকে রায়পুর থানায় হত্যা করা হলো, সেটি কিন্তু আসে নাই। জি, আপনি আপনি বলতে পারেন যে এটা পক্ষপাত দুষ্ট, এক বা এক আমি তো পাশে বললাম, এক পেশে, আমি কিন্তু তো আমি মিথ্যা তো কি করে আমি বলতে পারেন? আপনি আমি আসলে বললাম যে মিথ্যা কি করে বলতে পারেন? এটা পক্ষপাত দুষ্ট, এটা এক পক্ষ, এবং এইটা মিথ্যা এবং ভিত্তিহীন। জি, আমরা আসলে মানে মানে আপনি যখন বলছেন মিথ্যা, তখন ওই বিষয়গুলোকে আপনি কিভাবে বলবেন যে যেগুলো আমরা চোখের সামনে দেখলাম, কিভাবে ইয়ামিনকে মারা হলো, কিভাবে তাইমকে মারা হচ্ছে আমি আমি গুলি আমি করে, আমি বা আমি আবু সাইদের আমি ঘটনা, আমি আমি আপনার সাথে যে আপনারা মারা মুখে বলে গেছে, কি এগুলো অস্বীকার করে ফেলবেন না এবং না মানুষ বিশ্বাস না করে না ফেলবে? না, শোনেন, আমি মারা গেছে আমি এটা তো অস্বীকার করতেছি না। হুম। মুগ্ধ মারা গেছে অস্বীকার করিনি, সাইদ মারা গেছে অস্বীকার করিনি। ইসের প্রতিবেদন অনুযায়ী প্রথম আলো ডেইলি স্টারের প্রতিদিন 327 জন 5ই আগস্ট কি 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মারা গেছে, এমনি অস্বীকার করিনি। কিন্তু কারা মারছে? হ্যাঁ, পুলিশের গুলিতে যে 2-1 জন মারা যায় না, এমনি অস্বীকার দুই করিনি। একজন মারা গেছে পুলিশের গুলিতে। আমি গেলে আমার কথা শেষ করতে দেন। হুম। আপনি যখন থানা 450টা থানা লুট করবেন, আপনি যখন পুলিশকে গুলি করে হত্যা করবেন, তখন আপনাকে যখন গুলি করে মারা যাবে, আপনার কাছে অস্ত্র থাকলে আপনি কি করবেন? হয়তো কাউন্টার করেছেন, কিন্তু 7.6 রাইফেল কে এনেছেন তদন্ত করেন। এটা কাদের কাছে পাওয়া গেছে? এটা পুলিশ, ওই র্যাব, হাসি, বিজিবি তাদের কাছে ছিল তো। না না না, এটা 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 বলেছেন পুলিশের কাছে এই ধরনের অস্ত্র ছিল না। পুলিশ বলেছে পুলিশের কাছে এই ধরনের অস্ত্র না না ছিল। না, সাকাওয়াত সাহেব বলেছেন। আমি বলি, সাকাওয়াত সাহেব বলেছেন, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব বলেছেন। ব্রিগেডিয়ার সরল সাখাওয়াত সাবেক, বলেছেন পুলিশের কাছে আছে, মানলাম, কিন্তু এটি সাধারণ মানুষের কাছে, না সিভিলিয়ানদের কাছে না কিভাবে না না, আসলো? পুলিশের কাছে না, পুলিশের কাছে এই অস্ত্র নাই। উনি বলেছেন, আপনি দেখেন না, তার কথা তো এখনো আমি দেখেছি, তার, এটা নিয়ে আমি অনেক কথাও বলেছি। হ্যাঁ, এটা তার কাছে নাই, পুলিশের কাছে না। তাহলে এই অস্ত্র কারা দিল? এবং এই অস্ত্র পাওয়া গেছে সমন্বয়কারীর বাসায়, এই অস্ত্র পাওয়া গেছে জামাতের এক নেতার বাসায়, আপনি দেখেছেন? হুম। এই অস্ত্র জামাতের এক নেতার বাসায় পাওয়া গেছে। আমি আসলে মানে এটা পুলিশের কাছে ছিল, এবং আমি পুলিশ আমি পুলিশ আমি এটা আমি পুলিশ এটা আপনারে বলি কিনতো। যে এটা পুলিশের একটা গুলিতে একটা রিসিপ্টও আছে, এটা দেখা যাচ্ছে যে যেখানে আসলে পুলিশের অফিসিয়ালি পুলিশ এই 7.62 কেনার জন্য, মানে কেনার জন্য তারা মানে ফর্ম তাদের, এটি যে এটি কত তারিখের, এটি হচ্ছে 24 তারিখ মার্চের, 24 মার্চ 2024-এর ডেট। সেই দিনে পুলিশ আসলে এটি ইনভিটেশন ফর ইন্টারন্যাশনাল টেন্ডার, এটা 7.62 হ্যাঁ, পারচেজ করার জন্য পুলিশ কিনছে, পারচেজ পুলিশের করা কাছে এটা চাইছে, ছিল। কিন্তু কিন্তু পুলিশ পারচেজ করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করছে, কিন্তু পারচেজ তো আর করে নাই। পুলিশের কাছে কি অস্ত্র ছিল? ছিল, পুলিশের কাছেই অস্ত্র ছিল, এটা পুলিশও বলেছে, জাতিসংঘের না না, প্রতিবেদনে পুলিশ পুলিশ বলেছে আমি কিন্তু। আমি তো আমি তো পুলিশের কোনো কথা শুনি না। আমি তো ব্রিগেডিয়ার সাখাতুর সাহেবের কথা বলতেছি। উনি বলেছেন পুলিশের কাছে এই অস্ত্র নাই। পুলিশের কাছে এটা থাকার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে তো পুলিশের কাছে এটা গেছে, না, এটা তো। পুলিশের কাছে পারবে, আপনি জোর করে তো পুলিশের কাছে, পুলিশ, হ্যাঁ, পুলিশ হয়তো কিনতে চাইতে পারে, টেন্ডার কল হইতে পারে, হুম। সেটা কি পুলিশের কাছে পৌঁছেছে? আপনি সেটা কি পুলিশের কাছে এই আন্দোলনের আগে পুলিশের কাছে পৌঁছেছে? আপনি যেটা হাসিবুল যে কথা বললেন, যে আমরা যদি এটি পুলিশকে সম্ভবত গুলি, 2023 সাল থেকে, কারণ আমি একটা রিপোর্ট আছে আমার কাছে যেখানে দেখছি, নিউ এজের না, রিপোর্ট আপনি আমার 2023 আমার এই সালের প্রশ্ন, মার্চের, 2023 সালে পুলিশ আপনি আমার এই সদরদপ্তর প্রশ্নটা 30টি 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল কেনার জন্য দরপত্র আহ্বান করে। মার্চের 24 এটি 24-এও এই যে দরপত্রটি দেখছিলাম, সেপ্টেম্বরের 19 এর আগেও পুলিশ সদস্যদের জন্য বিপুল পরিমাণ 7.62 রাইফেল কেনার ব্যবস্থা করা হয়েছিল। এটি 19 সালের 18 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 15,000 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। মানে এটি আসলে এই 24-এ হয়নি, আগে থেকেই হচ্ছে। আমি বলছি, দরপত্র তো 1 বছর আগে আহ্বান করা যায়, 2 বছর আগে, মানে সেটার প্রসেস করে আনা তো সময়ের ব্যাপার। কিন্তু এই অস্ত্র, আপনি আমার উত্তর দেন না যে এই অস্ত্র একজন জামাতের নেতার বাসায় পাওয়া গেল, একজন নড়াইলে একজন সমন্বয়কারীর বাসায় পাওয়া গেল, এই অস্ত্র কেন তাদের কাছে গেল? তারা কোথা থেকে পেল? এবং হাসিবুল কি বলল? এটা তো সে টেলিভিশনে বলেছে। আপনার এই প্রশ্নগুলো কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না, আপনি এই প্রশ্নগুলো আপনি করতেই পারেন, কিন্তু আপনাদের উড়িয়ে কাছে যে দেওয়ার মধ্যে প্রশ্ন, আমি তো সেগুলো আপনারা কিভাবে আমি তো অস্বীকার আমি তো করছেন? আমি তো না, আমি কোনো অস্বীকার করতেছি না। তো আপনি বলেন আমাদের কি কি প্রশ্ন? হ্যাঁ, এই যে পুলিশ, এটা আপনি বলছেন যে পুলিশের কাছে এটা ছিল না, যেখানে না, এটা। পুলিশ, আমি তো বলি যে পুলিশ টেন্ডার কল করতে পারে। আমি তো আর টেন্ডারের ভিতর ছিলাম না। পুলিশ টেন্ডার কল করতে পারে, সেই অস্ত্র তো আসতে হবে। আমি ব্রিগেডিয়ার সাখাত সাহেবের, উনি একজন, হ্যাঁ, আমি মনে করি উনি একজন, মানে কোনো মিথ্যা তথ্য উনি জাতির সামনে হাজির করেন। উনি যে কথা বলেছেন, ওনার বক্তৃতা দেশ ধরেই আমি কথা বলতেছি, ঠিক আছে না?
পুলিশ এই অস্ত্র আনছে কিনা আপনি যদি বলেন আমি আসলে জানি না, এটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উত্তর দিতে পারেন। পুলিশ কখন কি অস্ত্র কিনতেছে বা মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কখন অস্ত্র কিনছে না এই খবর আমার কাছে নাই, আমি এটা জানিও না। কারণ জি, আমি এই পুলিশের কাছে আসলে লাইনগুলো 2024 সালের আগে থেকেই পুলিশ এই আমি না এটা 7.62 আমি ব্রিগেডিয়ার সাক্ষাৎ সাহেবের কথা দেশ ধরে আমি বলতেছি। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, পুলিশের কাছে যদি অস্ত্র থাকতো তাহলে উনি তো বলে যে এই অস্ত্র পুলিশের কাছে ছিল, উনি তো বলতে পারতো। হ্যাঁ, উনি কিন্তু বলতে পারতো, উনি তো জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে তো কার কাছে কি অস্ত্র আছে ওনার কাছে, এবং উনি সাবেক সেনা কর্মকর্তা, ওনার কাছে তো এই রিপোর্ট থাকার কথা যে অস্ত্র আছে কিনা। তাহলে উনি তো আর জাতির সামনে এই সরকারের উপদেষ্টা হয়েছে, উনি তো আর মিথ্যে তথ্য দেবেন না। হ্যাঁ, তাহলে আমি ওনার কথাকে রেশ ধরেই বলতেছি, ঠিক আছে না, যে জি, এইটা। ওনার হ্যাঁ কথাটা উনি বলেছেন যে আচ্ছা পুলিশের কাছে যে অস্ত্র আছে মেনে নিলাম, সিভিলিয়ানদের কাছে আসলো কোথা থেকে, এই প্রশ্নটা আপনিও করেছেন যে এই নেতার বাসায় বা ওই ছাত্রের বাসায় কিভাবে আসলো। উনি কিন্তু পুলিশের কাছে অস্ত্র আছে এটা মেনে নিলাম এই শব্দটা কিন্তু আপনি দেখেন ওনার হ্যাঁ হ্যাঁ অডিওটা হ্যাঁ বাইর হ্যাঁ, করেন। উনি বলেছিলেন। অডিওটা বাইর করেন আপা, আমি আজকেও দেখছি ওনার অডিওটা বাইর করে। উনি আমিও কিন্তু এই শুনেছি, শব্দ, একাধিকবার শুনেছি। হ্যাঁ উনি কিন্তু এই শব্দ যে পুলিশের কাছে অস্ত্র আছে এটা মাইনে নিলাম, কিন্তু এই শব্দটা ব্যবহার করেনি আমার মনে হয়। আমার তো শুনতে ভুল না, হইতে পারে। ওনার মেইন প্রশ্ন হচ্ছে সিভিলিয়ানদের কাছে এই অস্ত্র কোথা থেকে আসলো, কারণ হ্যাঁ তিনি উনি বলছেন সিভিলিয়ানদের কাছে এই অস্ত্র কিভাবে গেল। তাহলে আজকে কারা, আমি ধরেন এই হত্যাকাণ্ড হয়েছে এটা নিয়ে আমি কোনো বিতর্কে জড়াই। হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক, সে যেই হোক। কিন্তু আপনি 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? খুবই যৌক্তিক প্রশ্ন। পুলিশ হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? জি, একটা রক্ত সন্ত্রাস পুলিশ, হ্যাঁ, সে তার হত্যাকাণ্ডের কেন বিচার হবে না? আপনি সে নরসিংদী 9 জন জঙ্গি সহ প্রায় 800-র মতো অপরাধীদের ছেড়ে দেওয়া হলো, কেন ছেড়ে দেওয়া হলো, তারা কি করছে? আপনি হিজবুল তাহার জঙ্গি হিজবুল তাহার স্বীকার করেছেন তারা এই আন্দোলনে, হ্যাঁ, সাধারণ ছাত্রদের মিশে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আপনি পাকিস্তানি তৈয়বা জি, লস্কররা স্বীকার করেছেন তারা এই আন্দোলনে আপনি শুধু অংশগ্রহণ ওই করে। পাশের যা যা স্বীকার করেছেন, যা যা দেখছেন বলছেন, কিন্তু আপনারা যে এগুলো অস্বীকার করছেন, আপনার মনে হচ্ছে যে মানুষ আসলে আপনাদের এই অস্বীকারটাকে মানে খুব ভালোভাবে নিচ্ছে? আমি যে কোন আমি কোন আমি বলি কোনটা পুলিশের আমি দুই একজন অস্বীকার। হত্যা করতে পারে, না মানে না দুই একজনকে আমি আমি পুলিশ হত্যা করতে পারে, বা আমি আমি এটা আমি আসলে আমি 7.62 পুলিশ ব্যবহার আমি করে নাই, পুলিশ হত্যা করে নাই, শেখ হাসিনা নির্দেশনা দেন নাই, ফোন কলটা এআই, ফোন কলটা আসলে 2016 শেখ সালের, হাসিনা এগুলো। নির্দেশনা, শোনেন, শেখ হাসিনা নির্দেশনা তো দেয় নেই, শেখ হাসিনা নির্দেশনা তো দেয় নেই, হুম, শেখ হাসিনা নির্দেশনা তো দেয় নেই। তাহলে আপনি কিভাবে আপনি বলবেন যে শেখ হাসিনা, আপনি শেখ হাসিনার নির্দেশনা দেয়নি তো আমি বলছি শেখ সেই, হাসিনা, জি, বিবিসিতে শোনেন ফোন শেখ আলাপের কথা হাসিনা, বলছেন। শেখ শেখ হাসিনা নির্দেশনা দেয়নি, কারণ শেখ হাসিনা যদি রক্তপাত চাইতো তাহলে 1লা আগস্ট আমাদের যে মিছিল ছিল সেই মিছিলের অনুমতি দিত। শেখ হাসিনা যদি রক্তপাত চাইতো তাহলে 3রা আগস্ট আমরা ঢাকা সমাবেশ দিয়েছিলাম, তাহলে সেই সমাবেশ করার অনুমতি দিত। তাকে প্রশাসন থেকে বোঝানো হয়েছিল যে এই সমাবেশ হলে, হ্যাঁ, রক্তপাত হতে পারে। আমরা যদি ঢাকায় যে সমাবেশের উদ্যোগ নিয়েছিলাম, কেন আমরা যদি ওই আওয়ামী লীগ নামলে রক্তপাত হতো কেন? আওয়ামী লীগ মানে রক্তপাত হলো যে ধরেন এই যে যাদের কাছে অর্থ অস্ত্র ছিল, একটা গুরুত্ব অস্ত্র নিয়ে নেমেছেন, যাদের বক্তৃতায় বোঝাচ্ছে তারা গুলি করত, আমরা প্রতিরোধ করতাম, রক্তপাত হতো। ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র দেখা গেছে, মানে চিহ্নিত তাদের হাতে। ছাত্রলীগ, না ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র ছিল, আপনি দেখেন না যে ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র ছিল, অনেক অস্ত্র যারা বেশ কয়েকজনের নাম অস্ত্র পরিচয় প্রকাশিত হয়েছে অস্ত্র ভিডিও ফুটেজ অস্ত্র সহ। অস্ত্র হ্যাঁ সেইটা প্রকাশ হইতে পারে। কেউ হয়তো, আমি জানি না, কেউ হয়তো জীবন বাঁচাতে কারো বৈধ লাইসেন্স অস্ত্র নিয়ে গুলি করতে পারে, আমি এটা অস্বীকার করি না, করতে পারে, কারণ যখন চারদিকটা হামলা হচ্ছে তখন করতে পারে। কিন্তু যারা অবৈধ অস্ত্র নিয়ে 7.6 অস্ত্র নিয়ে যারা গুলি করছেন, জঙ্গিরা গুলি করছেন, যারা স্বীকার করছে, তা রক্তপাত হতো না? আমার যদি 5 লক্ষ লোকের সমাবেশ ঢাকায় থাকতো তাহলে আমরা তো প্রতিরোধ করতাম, তাহলে তো গণভবনের ধারে কাছে আসতে পারতো না। শেখ হাসিনা তো রক্তপাত চাই নেই, শেখ হাসিনা চাই নেই কোনো মায়ের কোল খালি হোক, শেখ হাসিনা চাই নেই। আমি আপনার একটা কথা বলি, দেখেন দেশের প্রচলিত যে ফৌজদারি কার্যবিধি আছে 127 এবং 128 ধারা, এবং পুলিশের পরিবিধান 153-তে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য কোনো পরিস্থিতিতে কারো আদেশ কিভাবে কারো আদেশে কিভাবে গুলি করতে হবে, এখানে, হ্যাঁ,
এটা লেখা আছে কার আদেশে কিভাবে গুলি, এখানে প্রধানমন্ত্রীর আদেশের বিষয়টি একেবারে অপ্রাসঙ্গিক, এখানে প্রধানমন্ত্রী কোন আদেশের, এটা কিন্তু আছে। জি আপনাকে যে আপনার এটা পুলিশ পরিবিধানে 153-তে উল্লেখ জি আছে। জি জনাব আপনি এস এম যদি কামাল, আমি চাই- আপনার কাছে এই আমি প্রশ্নটা আপনার করতে বলি, চাই। আমি আপনার আমি কাছে একটু এই আপনাকে প্রশ্নটা একটু করি। আপনি যা বলছেন, আপনি কি বিশ্বাস করেন যে মানুষ সেটা বিশ্বাস করছে? মানুষ এখন বিশ্বাস করছে। হ্যাঁ, 5ই আগস্ট পর্যন্ত মানুষ বিশ্বাস করতো না। তখন যে মিথ্যাচার অপপ্রচার করা হয়েছে, তখন যে ষড়যন্ত্র করা হয়েছে, যে মিথ্যাচার অপপ্রচার করা হয়েছে, আজকে মানুষ, আজকে যারা এই সাধারণ ছাত্রদের ব্যবহার করে আন্দোলন করছে, তাদের বক্তব্যের ভিতর দিয়ে মানুষ বুঝতে পারছে এটা জাতির সাথে প্রতারণা করেছে ডক্টর ইউনূস আর তার মাস্টার, তথাকথিত মাস্টার মাইন্ডরা। এটা জাতির সাথে প্রতারণা করেছে, এখন মানুষ বুঝতে পারছে। এখন মানুষ শতভাগ বুঝতে পারছে, এবং যার ফলে ডক্টর ইউনূস যখন তার চারদিকতে, আমি আপনার বলি, চারদিকতে যখন দেশটা একেবারে আর দেউলিয়া মানুষ হয়ে কি গেছে, ওই বিষয়গুলো আর আর তাদের মাথা থেকে সব চলে যাচ্ছে, যে যারা যখন দেখলো পুলিশ যেভাবে গুলি করছে, যেটা দেখলো ছাত্রলীগ যুবলীগ যেভাবে তাদের সাথে থেকে গুলি করছে সেটা দেখলো, এবং ক্ষমতায় তখন আপনারা ছিলেন, সেটা জনগণ কি আসলে এখন ভুলে গেল যে দায়িত্বটা তো আপনাদের হাতেই ছিল, আপনাদেরই তো দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করা, রক্তপাত যেন না হয় সেই বিষয়গুলোকে ম্যানেজ করা, মানে মানুষ কি সেই আমি বিষয়গুলো? আপনার প্রশ্ন করি, আমি বলি ছাত্রলীগের হাতে যদি অস্ত্র থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ হলো না কেন শারমিন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাশ হলো না কেন? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে লাশ পড়লো না কেন? খুলনা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়লো না কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাশ পড়লো না কেন? এখানে ছাত্রলীগ লাশ ফেলতে চায় নাই, তাই না ফেলে না নাই বা না ফেলে না নাই। না, ছাত্রলীগ লাশ ফেলাইতে চাইনি, আপনি আমাকে ছাত্রলীগ লাশ ফেলাইতে চাইনি, ছাত্রলীগকে সংঘর্ষ অ্যাভয়েড করতে বলা হয়েছে। আপনি দেখেন, আমরা আন্দোলন করছি, এরশাদ বিরোধী আন্দোলন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেলিম দিলওয়ার, অপন বসুনিয়ারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহজাহান সিরাজ মারা গেছে, জি এরশাদ বিরোধী আন্দোলন করছি, জি জিয়া রহমানের এই বিরুদ্ধে এই আন্দোলন করছি। অভ্যুত্থানের মাত্রা তো আপনি তার চেয়ে আজকে, অনেক বেশি ছিল না দেশ না না, জুড়ে। আজকে আপনি দেখেন, আজকে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো সাধারণ ছাত্র মারা যায়নি, যায়নি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ ছাত্র, সাধারণ মানুষ মারা গিয়েছে। আপনি সেটা তদন্ত করেন, কারা হত্যা, আপনি কেন আপনি তাহলে কেন কার তদন্ত বিশ্বাস করবেন? সিআইডি বলছে, এখন সিআইডি বলছে যে সিআইডি, আমি এটি সিআইডি শেখ বলছি, হাসিনার আমি তো, আমরা কনফেশন, তো বলছি, জাতিসংঘ আমরা বলছে, বিবিসি বলছে। শুনে, আপনি তো সবসময় আমরা আসলে বিভিন্ন আমরা পত্রিকা রেফারেন্স আমরা দিয়ে কথা বলতেন, আমি মানে এখন আমরা এটা তো এগেনস্টে গেলে এটি বিশ্বাস এটা- করার মতো না। আমি আমি তো পত্রিকার রেফারেন্সে কথা বলছি, ওই সময়ের পত্রিকার, এখনকার পত্রিকার রেফারেন্সে কথা বলছি। আজকে কি সাংবাদিকদের স্বাধীনতা আছে? পত্রিকার স্বাধীনতা আছে? তখন ছিল আপনাদের সময় যখন রেফারেন্স দিতেন। হ্যাঁ, আমাদের সময় ছিল, আমাদের সময় টক শোতে আপনারা যেভাবে কথা বলছেন, এখন সেভাবে কথা বলতে পারে? আমাদের সময় টক শোতে যেভাবে কথা আমাদের বলছে, গণমাধ্যমের ব্যাপারে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা আসলে তখনও ছিল না, এখনো নাই। আমি বললাম, এক আমি একটা আমি আমি মাধ্যম, কিন্তু শারমিন, আপনার আমি কাছে আমি 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 আপনাকে একটু শারমিন, আমি প্রশ্ন করি। শারমিন, আমি আপনার বললাম, আপনি যে কথা বলেছেন, আপনি যে কথা বলেছেন, আমি যদি সরাসরি বলি যে আপনি একটা, মানে আপনার কাছ থেকে এই বক্তব্যটা প্রত্যাশা করি নাই, আমি আপনাকে আর কিছু এই বক্তব্যটা প্রত্যাশা করি নাই, কারণ আমি জানি আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে ভালো বলবেন। আজকে আমি দেখলাম আপনি সাদাকেও কালো বলছেন, কালোকেও সাদা বলছেন। আমি আমাদের আমল যে সংবাদপত্রের পর মানে দুই একজনের পর নির্যাতন হয়নি, আমি অস্বীকার করি না, কিন্তু আমাদের আমলে একজন মন্ত্রীকে প্রশ্ন করার জন্য 3জন সাংবাদিকের চাকরি চলে গেছে, জি কোন জি পত্রিকা বন্ধ এরকম করছে। এক আমার একটা প্রশ্ন, করে। আপনি না, আপনি এই প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। গেছে, আমাদের আমলে 6জন সাংবাদিককে 8জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমাদের আমলে 167 জন সাংবাদিকদের প্রেস ক্লাবের এরকম গণ সদস্য। অভ্যুত্থানও এর আগে হয় নাই জনাব এস এম কামাল, না না এগুলোকে না, আমি জাস্টিফাই করার কোনো ইন্টেনশন আমার নাই। সাংবাদিক শোনেন হিসেবে শোনেন আমরা শোনেন প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে কথা বলি, শোনেন, কিন্তু জনাব এস এম গণ কামাল। অভ্যুত্থান, আমি আপনার গণ অভ্যুত্থান হয়েছে, এটা গণ অভ্যুত্থান না, এটা গণ ষড়যন্ত্র হয়েছে, এটা আমার কথা না, প্রতারণ হয়েছে। এই যে প্রফেসর আকাশের কথাই, ওই আন্দোলনের একজন এরকম সমর্থক, আরো অনেক প্রফেসররা বলছেন, তাদের কথা কি আপনারা শুনছেন না? ওইটা মতো অনেক প্রফেসরই বলছে, প্রফেসর আকাশ তো ওদের সাথে ছিল। আপনি যেটা বলছেন, আজকে সংবাদপত্রে কি
আমাদের সময় টক শোতে যেভাবে তির্যক ভাষায় সমালোচনা করা হতো, আজকে পারছে? আজকে পারছে? কিন্তু ডক্টর ইউনূসের সমালোচনা হচ্ছে, তো হচ্ছে আজকে না? আজকে 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 না, সমালোচনা এখন চিদানি। আসলে সংবাদ মাধ্যম খুব স্বাধীন এই বিষয়ে বলার জন্য আমি এখানে আপনার কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নাই যে এখন সংবাদ মাধ্যম খুব স্বাধীন হয়ে গেছে, এটি আপনি এই তো পক্ষে বললেন আমি যে কোনো আমাদের আমলে, জাস্টিফিকেশন দিতে না আসি না, নাই। আপনি তো বললেন আমাদের আমলে আসলে এখনো সংবাদপত্র তাই না, আছে। তাই আছে আমি বলি নাই। আপনি আমার কথাটাকে একটু মানে ভুলভাবে হয়তো ব্যাখ্যা করছেন, বা আমি বোঝাতে ভুল করেছি এই অর্থে যে সংবাদ মাধ্যম আসলে কখনোই স্বাধীন ছিল না। এক একটা ধরনের আমি তো বললাম আমি হস্তক্ষেপটা তো হয়তো বললাম না ভিন্ন ধরনের ছিল, তখন আমি আমি একরকমের, আমি এখন একরকমের। আমি আমাদের বললাম যে আমাদের আমলে আমি সংবাদপত্রের আমার প্রতি। আমার প্রেক্ষাপটে আসি। আমি প্রথম প্রশ্নের উত্তরটাই এখনো পর্যন্ত পাই নাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ভয়েস ক্লিপটা নিয়ে দুই রকম বিবৃতি কেন আসলো আওয়ামী লীগের কাছ থেকে? সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের কাছ থেকে দুই রকম বিবৃতি কেন আসলো? বলো, দুই রকম। সজীবাজের জয় যেটা বলেছেন সেটাও যেমন সত্য আছে। ওটা সত্য। এই ফোন আপনি 2016 সালের 1 জুলাইয়ের। হ্যাঁ, এটা যদি, ওইটা যদি আপার বক্তৃতা এটা হয়ে থাকে তাহলে ওই বক্তৃতার সত্যতা আছে। আর এটা এটা যেটা করেছেন এইখানে আমি মনে করি এইখানে বিকৃতি করা হয়েছে, এইখানে ষড়যন্ত্র করা হয়েছে। বিবিসির যিনি আকবর সাহেব, আপনি নাম শুনেছেন, লন্ডনের তিনি প্রেস এখন মিনিস্টার। প্রেস মিনিস্টার। তিনি, আমরা যখন জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতা, তখন সকল মিথ্যা অপপ্রচার তিনি করতেন ওখানে বসে, সত্য মিথ্যে সব বলতেন এবং ইউনূস সাহেবের পক্ষে বলতেন। আজকে আমি তো বললাম যে একজন, যদি এইটা হয়ে থাকে, তারা এই প্রতিবেদন, এই অডিও যদি তাদের তদন্ত কর্মকর্তা করে থাকে, তাহলে তো এটা তো কোর্টে প্লেস করবে। কোর্টে প্লেস করার আগে তো এটা প্রকাশ হওয়ার কথা না। আপনি একজন আইনের ছাত্র, এটা তো প্রকাশ করার কথা না। তাহলে এটা কেন গেল? আপনি কি জননেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকভাবে ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, বা ইউনূসের যে ব্যর্থতা, একবার মব সন্ত্রাস বাংলাদেশকে উলঙ্গ উলঙ্গ করে ফেলেছে, আসলে ধর্ষণের আমাকে একটু বাংলাদেশ। এটা বলেন তো, ভাবমূর্তিটা আসলে এখন কোথায়? ভাবমূর্তিটা আসলে আপনার বা মানে আপনাদের দলের ভাবমূর্তিটা এখন আসলে কোথায়? আপনাদের দলকে আমাদের নিষিদ্ধ করা হচ্ছে বা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, খুব শোনেন, তো আমি আপনাকে এই আন্তর্জাতিকভাবে দল, তো কোনো প্রতিক্রিয়া আসছে না। না, এই দলকে শোনেন, এই দলকে নিষিদ্ধ করেছিল আইব খানও, বুঝছেন না? বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের সব নেতাকে গ্রেপ্তার করছিল। আইব খান পালাই গেছিল, বঙ্গবন্ধু, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছিল। এই দলকে ইয়া খান 71 সালে নিষিদ্ধ করছিল। কিন্তু এখন তো আপনারা জামাত, পালিয়ে গেলেন। দাঁড়ান দাঁড়ান, আপনার জামাত সবাই মিলে, তখন জামাত যুদ্ধ, মানে 71-এর ইয়াহিয়া খানের দোসর ছিলেন। ইয়াহিয়া খান পালিয়ে গেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 75 সালের 15 আগস্ট এই দলের উপর আঘাত আসছে, 4.5 লাখ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইছে। কিন্তু বঙ্গবন্ধু তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে। 22 বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে না? আর এবার 2011 তো আপনি জানেন, শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, শেখ হাসিনাকে জেলখানায় নিয়ে সোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। জনগণ শেখ হাসিনাকে জেল থেকে বের করে এনেছে এবং 24-এ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়নি, আর একটা 75-এর 15 আগস্ট সৃষ্টি করতে এসেছিল। এর আগে 2004 সালে 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে। আর 24-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে চূড়ান্তভাবে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েই সেদিন অগ্রসর হয়েছিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সহযোগীরা। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন, শেখ হাসিনা জীবনে বেঁচে গেছেন। আমি মনে করি, হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে 24-এর যে আমাদের যে ক্ষমতার থেকে উৎখাত, হ্যাঁ, আমরা অতীতের চাইতে আমাদের এই উৎখাতটা আরো খারাপভাবে হয়েছে। সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে নির্যাতন হয়েছে, যেভাবে হামলা হয়েছে, ধর আমাদের শুধু না, এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। যে লোকটা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের পাশে থাকে, আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগের লোকটার পাশে থাকে, তার বাড়িতে হামলা হয়েছে, লুট হচ্ছে, এইভাবে হয়েছে। আমাদের নেতাকর্মীরা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং জননেত্রী শেখ হাসিনা, জি। আল্লাহ তারপরে যখন এই সামনের দিকে কথা বলি, যেহেতু আপনাদের পেছনে আপনাদের আসলে খুব এই বিষয়ে খুব আত্মসমালোচনার জায়গা নাই, বা আপনারা আসলে এই জায়গাগুলোতে ভুল, আপনাদের কোনো দায় জিনিসটা দেখেন না, তাহলে একটু সামনের দিকে আগাই। সামনের দিকে যদি আপনি আগাতে আপনি আপনি শারমিন, শারমিন, আপনি ভুল ইনফরমেশন। আমরা আমাদের পিছনের দায় আমরা দেখি না, আমাদের কিছু তো ছিলই।
না আমাদের আসলে কিছু মানে ব্যর্থ। মানে শেখ হাসিনা তো বলেছিলেন যে আমি মানুষ হত্যা করি নাই, পুলিশ হত্যা করে নাই, আওয়ামী লীগ হত্যা করেন নাই, মানে এটিও তার বক্তব্য, ভার্চুয়াল বক্তব্যের অংশ। হ্যাঁ, আওয়ামী লীগ তো কাউকে হত্যা করে নাই। শেখ হাসিনা কাউকে হত্যা করার নির্দেশ দেয় নাই। শেখ হাসিনার ক্ষমতাটা আপনি বলতে পারেন যে দোষ ত্রুটি থাকতে পারে, বিরোধী দলের পরে অত্যাচারিত, বিরোধী দল নির্যাতন করতে পারে, আপনি বলতে পারেন। আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, আমি অস্বীকার করি না। আপনি বলতে পারেন যে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না। আপনি বলতে পারেন টাকা পাচার হয়েছে। দেখেন, আমি একটা উদাহরণ দিই। আপনি যখন কথা বললেন, বলা হয়েছে শেখ হাসিনার আমলে 1,00,000,000,000 টাকা পাচার হয়েছে, এটা বলা হয়েছিল। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বললেন যে 17 থেকে 18 লক্ষ বিলিয়ন ডলার। সত্যি মিথ্যা আমি জানি না। আর প্রতিদিনের, হ্যাঁ, অনলাইনে কি দেখলাম যে এই 10 মাসে পাচার হয়েছে আপনার $20 বিলিয়ন। জি, শেখ এরকম অনেক হাসিনার আমলে। ইনকনসিস্টেন্সি আপনি দেখাতে পারবেন, না না না, আপনি আমি দেখাতে বলি, পারবেন জনাব আমি হাসান আপনার বলি, খান। আপনি যে আমাদের আমি অস্বীকার করি না, আমাদের আমরা শেয়ার বাজারে ধস নামছে, মানুষ আমাদের। কিন্তু আপনি এটা বলেন না, আসলে আপনি না না, এখানে আমার এই শেষ জিনিসটা করতে একটু দেন, বলেন, এই জায়গাটা শেষ একটু করতে বলেন। দেন। আপনি আপনি আচ্ছা, সরকারের বিরুদ্ধে বলে আপনি কষ্ট পাচ্ছে, আমার শেষ করতে দেন। আমাদের আমলে বলা হয়তো যে শেয়ার বাজারে ধস নামছে, আমি তো অস্বীকার করি না শেয়ার বাজারে ধস নামছে। আমাদের বিরুদ্ধে মিছিল হয়েছে, শেয়ার বাজারে অনেকে কষ্টে ছিল। কিন্তু এই আমলে কি বলছে আমি বলি না, কিন্তু বিএনপি নেতা মির্জা আব্বাস বলছে 90,000 কোটি টাকায় 9 মাসে শেয়ার বাজার থেকে উদা হয়ে চলে গেছে। 90,000 কোটি টাকা। আর আর একজন বিএনপি নেতা কি বলছেন, 1,05,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে উদা হয়ে গেছে। আমরা তো বলি না যে আমাদের আমলে দুর্নীতি হয়নি, আমাদের আমলে আপনার কি কয় যে সন্ত্রাস হয়নি, বা আমাদের আমলে ধর্ষণ নেই। আমরা বিচার করার চেষ্টা করছি। আর এরা মব সন্ত্রাসকে বলছেন পেশার গ্রুপ। এরা মব সন্ত্রাসকে বলছেন পেশার গ্রুপ। পিটি হত্যা করছেন। আমি কালকে আপনি যখন আমাকে ফোন দেন তখন আমি একটা অনলাইনে কথা বলছিলাম। ছাত্রলীগের একটা ছেলে ঢাকা, তার বাবাকে পিটি হত্যা করছে। তার কবর খোঁড়া হয়েছে সেইখানে, বাড়ির পাশে কবর, সেইখানে কবর করতে দেয়নি, দূরে নিয়ে কবর দিছে। আমাদের আমলে যে বিরোধী দলের উপর অত্যাচার হয়নি আমি অস্বীকার করিনি, কিন্তু অমানবিক এইভাবে নির্যাতন হয়েছে। হ্যাঁ, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমাদের দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু অর্থনৈতিকভাবে জি, দেশটাকে আপনাদের দোষ ত্রুটি তো থাকতেই পারে, নিশ্চয়ই দোষ ত্রুটি তো থাকবেই, কিছু দুর্নীতি থাকে, সেগুলোর কথা আপনি বলছেন, আপনি ওগুলো অনেক কিছু স্বীকার করছেন। কিন্তু মানে মানুষ কি, আপনার কাছে আবারও প্রশ্ন, আপনি যদিও বলছেন যে মানুষ বিশ্বাস করে ফেলেছে এটি, তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে মানুষ এই ভয়েস ক্লিপটি শুনে, যেটি সাধারণ কানে শুনেই মনে হয় এটি শেখ হাসিনার বক্তব্য এবং এটি শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন, একদম সাধারণ কানে শুনে সেটি মনে হয়। বিবিসি বাংলা সেটি বলল, জাতিসংঘ প্রতিবেদনে বলা হলো, বিবিসি বাংলা সেটি সত্যতা যাচাই করে বলল এটি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ার সম্ভাবনা খুবই খুবই নগণ্য, এবং এটির মধ্যে কোনো এডিটও করা হয় নাই, কাটছাঁটও করা হয়নি। তারা এয়ার শটের দ্বারা মানে বিশেষজ্ঞ দ্বারা তারা এটি বিশ্লেষণ করে এই বক্তব্যটি দিচ্ছে। এবং এবং তার সাথে সাথে মানুষ যখন দেখলো আসলেই পুলিশ নির্দেশনায় যা বলা হচ্ছে বলে ফোনালাপে যা আছে সেভাবে পুলিশ আসলে গুলি করে মানুষ মারছে, এতগুলো ঘটনা মেলানোর পরে পুলিশ মানুষ বিশ্বাস করবে না? আমি আপনাকে বললাম নির্দেশনা কাকে দিলেন তার নামটা কই। জি, তার নামটা নাই, এটি আসলেই। হ্যাঁ, এইটাই আপনি আমার নির্দেশনা, প্রাইম মিনিস্টার নির্দেশনা দেবে হয়তো হোম মিনিস্টারকে, আইজিকে। প্রাইম মিনিস্টার ওসিকে নির্দেশনা দেবেন না। প্রাইম মিনিস্টার যাকে নির্দেশনা দিচ্ছেন তার নামটা কই, সেই নামটা বলেন। না, সেই নামটা আসলে বলা হয় নাই, এটি একটা খুবই যৌক্তিক প্রশ্ন, তার নামটা কেন বলা হচ্ছে না? এই নামটা বলেন, এই নামটা কার? তাহলে আমি কি এটা ধরে নেব না যেটা আপনি তৈরি করেছেন? জি, তার নামটা নাই, তাই বলে শেখ হাসিনার ফোনালাপ এটি না, সেটি আপনি কিভাবে ধরে নেবেন? শেখ হাসিনা ফোন আলাপ কাট কোনটা বলতেছেন? শেখ হাসিনার বাকি পুরো বক্তৃতাটা তো আপনার বলতে হবে। শেখ হাসিনা কি শুধু 16 সেকেন্ড বক্তৃতা দিছে? ফোনে 16 সেকেন্ড কথা বলছে? প্রাইম মিনিস্টারের সাথে আমরা যতবার কথা বলছি 16 সেকেন্ড উনি কখনো কথা বলেন না। তাহলে বাকি বক্তৃতাগুলো কই? তার বাকি বক্তৃতার অডিওটা আপনি প্রকাশ করেন, বাকি বক্তৃতার অডিওটা প্রকাশ করেন। কাকে ফোন দিছে? প্রাইম মিনিস্টার যদি আমাকে ফোন দেয় তাহলে তো এটা শোনা যাবে। আমি স্যার বলতেছি না আপা বলতেছি। তাহলে কি এখন অপোজিশন মানে অপর প্রান্তে কে ছিলেন তার নামটি প্রকাশ করা হলে তখন আপনারা আসলে বলবেন যে এটা ঠিক? না, অপর প্রান্তে নাম প্রকাশ করলে তো বোঝা যাবে যে এটি সত্যতা কোথায়। সেটিও নিশ্চয়ই সামনে, যদি এটা মানে তাদের কাছে সামনে সামনে এই যে সামনে তো আসবে। আপনি এই যে সামনে আসতেছে, এখন জোর করে ধরে আইনি আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যবস্থা করা। আপনি তো আর একটা প্রশ্ন করেন, কালকে হয়তো করবেন
দেখেন, যখন এইটাও মিথ্যা প্রমাণিত হচ্ছে, যখন এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠছে, 25 মার্চ মাসে জাতিসংঘের প্রতি ওই অডিওর পরে যখন ওইটা মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, এইটাও যখন মানুষ মনে করতেছে এইটাও সাজানো, তখন নতুন নাটক তৈরি হচ্ছে। পুলিশের আইজি, যিনি এই মামলার আসামি 3 জন: মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আর আইজি সাহেব মামুন সাহেব। উনি এখন জেলখানায়। আজকে দেখলাম যে তিনি রাজসাক্ষী হয়েছেন। জি, একটু সংক্ষেপিত করি আলোচনাটা, কারণ অনেক সময় হয়ে গেছে। উনাকে জেলখানায় শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে এবং ওনাকে বলা হচ্ছে ফাঁসি দেওয়া হবে। আমরা যতটুকু শুনেছি, ধরেন আমার সাথে তো কথা নেই, যতদূর শুনছি ওনার সাথে যারা কথা বলতে পারেন বা যোগাযোগ রাখতে পারে পুলিশ লাইনে, তাদের কাছে শুনেছি বলা হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি হলে, কামাল সাহেবের ফাঁসি হলে তারা দেশের বাইরে এটা বাস্তবায়িত হবে না, আপনারা বাস্তবে তার স্ত্রী সন্তানদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তোমাদেরকে জেলে নেওয়া হবে, মামলা দেওয়া হবে, এই সমস্ত করে তাকে রাজি করানোর চেষ্টা করে। এবং তিনি রাজসাক্ষী দিতে রাজি হয়েছেন। এখন শেখ হাসিনা একটা ভার্চুয়াল বক্তব্য তাকে বলতে শোনা যাচ্ছে যে তিনি মামলা মোকাবেলা করতে দেশে যাবেন এবং কত ধানে কত চাল তিনিও দেখে নেবেন। আসলে কি মামলা মোকাবেলা করতে শেখ হাসিনা দেশে যাবেন? কারণ শেখ হাসিনা কিন্তু দেশ থেকে আসতে চায়নি, শেখ হাসিনা পালিয়ে আসেননি। শেখ হাসিনা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে গেছে। শেখ হাসিনা, আমি যতদূর জানি, শেখ হাসিনা দেশেই থাকতে চেয়েছিলেন। উনি যদি গণভবনে না থাকতেন, উনি টুঙ্গিপাড়া যেয়ে থাকতে চেয়েছিলেন। শেখ হাসিনা 1/11-তে আপনার মনে আছে, শেখ হাসিনা আপনাদের নেতাকর্মীরা সবাই অনিরাপদ রয়ে গেল, সেই বিষয়টি আসলে নিরাপদে যাওয়ার সময় শেখ হাসিনা কতটা ভাবলেন? আমি শেখ হাসিনা যখন যায়, শেখ হাসিনাকে বলা হয়েছে সময় দেওয়া হয়েছিল 45 মিনিট। শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তা আমি মনে করি শেখ হাসিনা কখনো আওয়ামী লীগের কর্মীদের অনিরাপদে রেখে পালায় যায় না। বাস্তবতার প্রেক্ষিতে শেখ হাসিনা সেদিন চলে যেতে বাধ্য হয়েছে। জি, আপনারা যারা নেতারা পেরেছেন বা মানে নেতাদের অনেকেই যারা পেরেছেন তারা দেশ ছেড়েছেন নিজের জীবন রক্ষার্থে। আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে কিভাবে তাকে দেশ ছাড়তে হয়েছে, বা সমরে জল করিম তিনিও বলছেন, পরবর্তীতে বলছেন যে তারা কিভাবে দেশ ছাড়তে। কিন্তু দেশে যারা নেতাকর্মীরা যারা ছাড়তে পারছেন না, তারা আসলে কি করছেন, তাদের জন্য আপনারা কি করছেন? আমরা তাদের জন্য আজকে আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীরা যে মানবতার জীবন যাপন করছে, আমি তো আপনার কয়েকটা উদাহরণ দিলাম যে ছাত্রলীগের লক্ষাধিক ছেলে মেয়ে আজকে সবচেয়ে মানবতার জীবন যাপন করছে। তারা পরীক্ষা দিতে যাচ্ছে। ছেলেরা বিষয়গুলো আপনি বলেছেন, আবার ওই প্রশ্নটা একটু যদি বলতেন, শেখ হাসিনা কি ফিরবেন আসলে দেশে মামলা মোকাবেলা করতে? শেখ হাসিনা অবশ্যই ফিরবে বাংলাদেশে। কবে? শেখ হাসিনা অবশ্যই ফিরবে বাংলাদেশে, বীরের বেশে ফিরবে শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ 81 সালে নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে? আমি যখন এটা কোনো কিছু আপনার তারিখ দিন ক্ষণ দিয়ে নয়, তাহলে কিসের উপর নির্ভর করে? শেখ হাসিনা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন কখন যাবে। সেক্ষেত্রে অবশ্যই যাবে। পরিবেশ পরিস্থিতি কেমন হলে আসলে ফিরবে? দেখেন, আমি এখন আদালতে গেলে, আমি আদালতে আমার পক্ষে উকিল দাঁড়াইতে পারে না। আমি আদালতে গেলে আমাকে তথাকথিত মব জাস্টিসের নামে, মব সন্ত্রাসের নামে আমার উপর হামলা করা হচ্ছে। আদালত তো আজকে নিরাপদ না, আদালতের কোনো কিছু নেই। আদালত পাল্টাবে কি করে? এই পরিস্থিতি পাল্টাবে, ধীরে ধীরে পাল্টাবে। মানে আপনারা সময়ের উপর ছাড়ছেন। আমি বলি যে আজকে দেখেন, আজকে বাংলাদেশের যে অবস্থা, আজকে পাল্টাচ্ছে না। আজকে বাংলাদেশে দেখেন এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের রপ্তানি শুল্ক বন্ধ, ডলার সংকট, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের যে ব্যর্থতা। ধরেন আমরা এটা স্বীকার করি, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম,
ক্ষমতায় থাকার কারণে আমাদের জননেত্রী শেখ হাসিনা না, আমরা যারা মাঝখানে নেতৃত্ব দিচ্ছি আমাদের অনেকের বিভিন্ন বক্তব্য, আমাদের চলাফেরা, আমাদের কার্যক্রমে অনেক সময় আমরা বিতর্কিত হয়েছি, দল বিতর্কিত হয়েছে, মানুষের ক্ষোভ দুঃখ আমাদের প্রতি ছিল, আমাদের ভুল ত্রুটি ছিল। কিন্তু আজকে মানুষ সেটি বলছে, আজকে এই 10 মাসে মানুষ উপলব্ধি করছে যে শেখ হাসিনাই ভালো ছিল। আজকে আমরা যদি একটু চাঁদাবাজি ধারণা দিতে পারেন যে কবে ফিরবে? এটা কি নির্বাচনের আগে ফিরবে বা কতদিন পরে ফিরতে পারে? এটা তো আমি দিন তারিখ আমি এখন দিতে পারবো না। যখন দিন তারিখ দেওয়া হবে তখন জানতে পারবেন যে আমরা কবে যাব। তবে ইনশাল্লাহ শেখ হাসিনা দেশে যাবে। সামনে নির্বাচনেও তো আসলে আপনারা করতে পারছেন না, যেহেতু আপনাদের তৎপরতা নিষিদ্ধ আছে। সেটি সময় বলে দেবে কি হবে, আচ্ছা, সময় বলে দেবে কি হবে। এই সময়কে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি করছেন, মানে আপনাদের অ্যাক্টিভিটিসটা কি? আমরা আমাদের তৃণমূলের নেতা কর্মীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করছি। তৃণমূলের কর্মীরা যেভাবে মানে শুধু তৃণমূলের কর্মীরা না, আজকে বাংলাদেশে আপনার প্রায় অর্ধেকের বেশি লোক সংশয়ের ভিতর আছে, আতঙ্কের ভিতর আছে, অর্ধেকের বেশি লোক, এবং তার ভিতর অধিকাংশ হচ্ছে নারী। আপনি একটা উদাহরণ দেয়, দেবীপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন, উনি তো ইউনূসের সমর্থক, আপনি জানেন, ছিলেন, এখন আছেন কিনা জানেন। উনিই বলছেন যে এই 9 মাসে 18 লক্ষ নারীর কর্মসংস্থান হারাইছে। এরকম একটা না, আপনি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারবেন। আমি আরেকটা ছোট্ট একটা প্রসঙ্গ একটু ছোট করে শুনে শেষ করব, যে সজীব অজিত জয় সম্প্রতি ভারতে গেছেন তার মার সাথে দেখা করতে, সে বিষয়টা আমরা জানি। সেখানে কি কোনো মানে কোনো বলবার মতো কোনো আলোচনা সিদ্ধান্ত কিছু হয়েছে? আমি এটা জানিও না সজীব জয় আসছে কিনা আপনার, আমি শুনছি যে সজীব জয়, হ্যাঁ, আমি যেখানে আছি, কারণ আমি বাংলাদেশের কাছাকাছি আছি, বাংলাদেশের ভিতরেই বলা চলে, আমি শুনছি যে সজীব জয় আসছে কিনা তাও আমি জানি না। আচ্ছা, এটাও গণমাধ্যমে আসলে খবর হয়েছে যে সজীব অজিত জয় ভারতে গেছেন। আমি এটাই শুনছি, এই যে গণমাধ্যমের এই শুনছি যে আসছে, কিন্তু আসছে কিনা আদৌ আমি জানি না। আর এই যে সংস্কারে নানান রকম তৎপরতা হচ্ছে, অনেক কিছু, যে তত্ত্বাবধায়ক সরকার, তারপর ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতার মেয়াদ কতদিন হবে, এই বিষয়গুলো নিয়ে এখন একটা আলোচনা চলছে ঐকমত্য কমিশনে। কিছুটা হলেও দেখেন, আপনারা যদি ধরুন আপনারা ক্ষমতায় গেলেন, তখন কি আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন নাকি এগুলোকে উড়িয়ে দেবেন? না, আমরা তো সবসময় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। দেখেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা যে করেন নাই, আপনারা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেন নাই, আপনাদের আমলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায়নি, এটা বলতে পারেন, আমাদের দায়ী করতে পারেন। কিন্তু আমি যদি বলি, আমরা যেমন দায়ী, বিরোধী দলগুলো কি দায়ী না? আমরাও দায়ী, বিরোধী দলগুলো, আমরা তো বিরোধী দলকে আনার জন্য নির্বাচনের চেষ্টা করছি, আমরাও দায়ী। আমি কি বিরোধী দল? আর আপনি যেটা বলছেন, আজকে তো এই লড়াইটা এইখানে না, লড়াইটা হচ্ছে 71 না 24, লড়াইটা কিন্তু ওইখানে গেছে শারমিন। লড়াইটা কিন্তু 71 না 24, 71কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আজকে যখন আপনি টেলিভিশনে একটা নাবালক শিশু বলে শেখ মুজিবকে, তাকে কে জাতির পিতা বানাইছে, আজকে লড়াইটা কিন্তু ওইখানে। আপনারা এত মুজিব কর্নার বানালেন বিভিন্ন সরকারি অফিসে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সবখানে, তারপরেও এই প্রজন্ম তৈরি হলো যে তারা আসলে বলবেন শেখ মুজিবকে। এই ব্যর্থতা কি আপনাদের নয়? এই প্রজন্মের পরে না, এই প্রজন্মে কিন্তু রাজাকারের বাচ্চাও আছে। এই প্রজন্মে কিছু, ধরেন আমার বাপ মুসলিম লীগ, আমার বাপ জামাত ইসলাম করছে, আমি হ্যাঁ ইউনিভার্সিটির ছাত্র, আপনি আমাকে বলতে পারেন যে ছাত্রলীগের ভিতরে তো তারা ছিল অনেক অনেক। রাজাকারের বাচ্চারা কোথায় যাবে? তারা তো এই দেশে জন্ম হবে, এই দেশেই থাকবে, এই দেশের মানুষ। রাজাকার বাচ্চারা এই দেশকে মাইনে তো, এই দেশকে থাকে না, আমার তো কোনো আপত্তি নেই, সব মানুষ এই দেশে থাকবে। বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিল না? কিছু লোক ছাড়া অনেকে ক্ষমা করে দিয়েছিল না? এই দেশেই থাকবেন, এই দেশকে ভালোবাসেন। এই দেশে থেকে পাকিস্তানকে ভালোবাসার দরকার নাই তো, এই দেশে থেকে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের দরকার নাই তো, বা বলতে পারেন যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার দরকার নাই তো, বাংলাদেশের মানুষের এজেন্ডা বাস্তবায়ন করেন।
মানে রাজাকারের বাংলাদেশ ছিল করে। রাজাকারের বংশধর হলেই যে তারা শুধু মানে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে। না, আমি 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 আপনার ওটা বলি যে যারা আজকে একাত্তরকে মানে না তাদের কি কি বলবেন? আপনি একাত্তরকে মূল ধরেন। আপনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন, আমি আওয়ামী লীগ করি, আমার সমালোচনা করতে পারেন, আমার ভুল হইতে পারে, আমি ক্ষমতায় ছিলাম, আমার দোষ ত্রুটি হইতে পারে। কিন্তু আপনি একাত্তরকে যখন মুছে ফেলাবার চেষ্টা করবেন তখন আমি কি বলবো? জি। একাত্তরকে তো সবাই শেখ মানতে হবে। হাসিনার যিনি সবশেষ প্রেস সচিব ছিলেন এই 24-এর আন্দোলনের সময়, যিনি তার বাবাও রাজাকার ছিলেন, এটি তিনি আমি আত্মস্বীকার আপনার করেন, তিনি আমি এটি আপনার বলেন। আমি আপনার যেটা তিনিও বলি আমাদের যে শ্রদ্ধেয় না না না, সিটিজেন। আমি আপনার বলি রাজাকারের সন্তান হলি যে এই দেশে থাকতে পারবে না, এই দেশে আমি এটা মনে করি না। একাত্তরে হ্যাঁ আমার বাবা বিরোধিতা করতে পারে, কিন্তু এখন তো আমার চিন্তা চেতনা একাত্তরকে মানতে হবে। আমি যদি আমার বাবার ওই আদর্শকে ধরে রাখি, একাত্তরকে না মানি, তাহলে আমি কি হব? আজকে যে ছেলে, জি, যে সেটি নিশ্চয়ই কাম্য নয়, প্রত্যাশিত নয়, সেটি হ্যাঁ যারা না, যে করছেন তাদের। ছেলেটা ধরেন, যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে তো রাজাকার ছিল না, সে তো রাজাকার না। তাহলে সে যদি চিন্তা চেতনায় একাত্তরকে না মানে তাহলে তাকে কি বলা হবে? যারা একাত্তরকে মানে না, আমরা একাত্তরে যারা বিরোধিতা করছে তাদেরকে তো রাজাকার বলি। আমি তো আজকের প্রজন্মকে রাজাকার বলতে চাই না, সে তো রাজাকার না। জি, আপনাদের। একাত্তরকে যে মানে না জি, আপনার তাকে কাছে কি শেষ বলবেন? প্রশ্ন জনাব এস এম কামাল হোসেন। আপনারা আসলে মানে সামনে সময় বলে দেবে, অনেক কিছু সময়ের উপর নির্ধারণ করছেন এবং সময়টা খুব ছোট হবে সেরকমও কোনো আভাস আসলে দিতে আপনারাও দিচ্ছেন না, বা সেরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সামনে নির্বাচন বলা হচ্ছে 26-এর ফেব্রুয়ারি বা এপ্রিলে, সেরকম একটা সময় নির্বাচন হবে। তারপরে সবগুলো পরিসংখ্যান বলছে সেখানে বিএনপি ক্ষমতায় আসবে, মানে একটা বড় সময়। আপনারা যদি তারপরে ফেরেনও, কখন ফিরবেন? সামনে আপনাদের নেতৃত্ব কে হবে? শেখ হাসিনা এখন 77-78 বছর আপনার বয়স। জানেন, আমি আপনার বলি 75-এর পরে 21 বছর আমাদের লড়াই করতে হয়েছে। শেখ হাসিনা 15 বছর রাজপথে লড়াই করছে, মাজায় কাপড় সেটাই, দিয়ে। এখন তো আর শেখ হাসিনার হাতে 21 বছর লড়াই করার মতো হ্যাঁ, আসলে সেই আমি আমি সময়টা আমি আমি নাই। আমি আপনার এই লড়াইও আমি মনে করি শেখ হাসিনা এই লড়াইয়ের নেতৃত্ব দেবে, এবং আমরা বিশ্বাস করি 75-এর 15 আগস্ট এর পরে শেখ হাসিনার লড়াই করতে 15 বছর সময় লেগেছে। এই লড়াইয়ে আমাদের এত সময় লাগবে না। আমরা মনে করি জি, আপনাদের এই জনগণ, লড়াইয়ের টেকনিকটা কি? আমাদের লড়াই জনগণ, শক্তি জনগণ। দেখেন আওয়ামী লীগ সবসময় শক্তি ছিল জনগণ। আওয়ামী লীগ কোনো দিন অস্ত্র ব্যবহার করেনি কোনো আন্দোলনে। হয়তো বাঁশের লাঠি ব্যবহার করতে পারে, বলতে পারেন যে আপনারা তো লাঠি ব্যবহার করছেন, আমরা বৈঠা ব্যবহার করছেন, এটিও করতে পারে, কিন্তু আওয়ামী লীগ কোনোদিন অস্ত্র ব্যবহার করেনি। আর আওয়ামী লীগ কোনোদিন পিছনের দরজ দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ লড়াই করে, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আওয়ামী লীগ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, জনগণের পক্ষে কথা বলে, জনগণকে সম্পৃক্ত করে আওয়ামী লীগ সবসময় ক্ষমতা লড়ে আসার গেছে। জন্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে হলেও। ক্ষমতার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা ধ্বংস করিনি, আমরা নির্বাচন ব্যবস্থাকে ঠিক রাখার চেষ্টা করছি। আমরা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা 14, করার 18, জন্যই, 24 এরকম নমুনা। হ্যাঁ আমি আপনার বলে আমি সঙ্গে, হ্যাঁ আমি তো বললাম সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই 18 বা 24-এর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার যাতে জন্য। মানুষ ভোট দিক আর না দিক। হ্যাঁ, ধারাবাহিকতা রক্ষা করার জন্য। কিন্তু আপনি যদি ভোট কেন্দ্রে না আসেন, আপনি যদি সন্ত্রাস করেন, ভোট কেন্দ্রে দিতে নিষেধ করেন, তাহলে তো ভোট কেন্দ্রে নাও যাবে। জি। কিন্তু বিকল্প পথ কি? বিকল্প পথ কি? বিকল্প পথ তো নির্বাচন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা নির্বাচন এই যে প্রক্রিয়া